লেটস স্টার্ট। তো হোয়াট ইজ সল্ট? সল্ট কি? যখন একটা অ্যাসিড একটা বেসের সাথে রিয়াক্ট করে তখন একটা সল্ট তৈরি করে। এখানে লেখা আছে অ্যাসিড অ্যাসিড অ্যান্ড বেস রিয়াক্টস টু গিভ সল্ট অ্যান্ড ওয়াটার। তো সল্ট যেটা তৈরি করে সেটা সম্বন্ধে পড়বো। তাহলে সল্টের দুটো পার্ট থাকে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। ক্যাটায়নটা আসে বেস থেকে, অ্যানায়নটা থাকে অ্যাসিড থেকে। ঠিক আছে, লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, NaCl যেটা কিনা আমাদের কমন সল্ট, টেবিল সল্ট NaCl। তো NaCl এ Na প্লাস অ্যান্ড Cl মাইনাস ইজ প্রেজেন্ট। ওকে, এই Naটা এসছে কার কাছ থেকে? NaOH। Clটা কার কাছ থেকে এসছে? HCl এর কাছ থেকে। তো অ্যাসিডের অ্যানায়ন, বেসের ক্যাটায়ন, এই দুটো মিলে কি তৈরি করেছে? সল্ট। আর বাকি OH আর Hটা তো ওয়াটার তৈরি করেছে। তাহলে সল্ট ইজ এ compound which is made up of cation and anion, where the cation came from base and anion came from acid. আরেকটা অন্য এক্সাম্পল নিতে পারো, যেমন ধরো KCl। সো তোমরা নিজেই বলতে পারো KClটা কিভাবে তৈরি হয়েছে। KCl contain K plus and Cl minus. K comes from KOH, Cl comes from HCl. যদি আরো আলাদা এক্সাম্পল নাও, যেমন ধরো K2SO4, ক্যাটায়ন কি? K প্লাস, আর অ্যানায়ন কি? SO4 2 মাইনাস। এটা কোত্থেকে এসছে? ইট কেমস ফ্রম অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম প্লাস ইজ ফ্রম KOH। ঠিক আছে, তো এবার এই যে অ্যাসিড প্লাস বেসের যে কম্বিনেশনটা, যে রিয়াকশনটা, এখানে অ্যাসিড আর বেস কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস হতে পারে। তো তার আগে একটা কথা বলে দিই, যখন অ্যাসিড আর বেস রিয়াক্ট করে তখন যে সল্ট তৈরি হয়, তো সল্টের পিএইচ জেনারেলি কত হয়? জেনারেলি সল্টের পিএইচ 7 হয়। সল্টের পিএইচ জেনারেলি 7 হয়, বাট ইট ডিপেন্ডস দ্যাট the reaction is taking place between strong acid strong base or strong acid weak base or weak acid strong base। তো কম্বিনেশনটা কি হচ্ছে তার উপরে পিএইচটা ডিপেন্ড করে। যেমন আমাদের কাছে এক্সাম্পল যেটা আছে NaCl, সেটা কিন্তু তার পিএইচ কিন্তু 7। তো সল্ট ইজ নিউট্রাল অ্যান্ড ফর নিউট্রাল সল্ট উই মাস্ট হ্যাভ পিএইচ ইকুয়ালস টু 7, বাট পিএইচ মে বি ডিফার ফ্রম 7। পিএইচটা 7-এর থেকে বেশি হতে পারে, আবার 7-এর থেকে কম হতে পারে। সেটা ডিপেন্ড করবে যে কারা রিয়াক্ট করছে। যেমন যে কটা এক্সাম্পল একটু আগে আমরা দেখলাম, NaCl, KCl আর K2SO4, এই তিনটে সল্টের ক্ষেত্রে প্রত্যেকে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস রিয়াক্ট করছিল, দিয়ে সল্ট তৈরি করছিল। এবার এমনও তো কন্ডিশন হতে পারে হোয়েন এ বেস রিয়াক্ট করেছে, স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড হচ্ছে HCl, আর উইক বেস NH4OH হচ্ছে উইক বেস। NH4OH is the weak base. This is weak base and this is strong acid SA, strong acid, weak base WB। তো এরা যখন রিয়াক্ট করবে একে অপরের সাথে, তো কি পাবো আমরা? আমরা যেটা পাবো সেটা হচ্ছে HCl ছিল আর NH4OH ছিল। বলো ক্যাটায়ন কোত্থেকে আসবে? বেস থেকে আসবে, নিজেরাই পারবে। NH4 প্লাস, দিস ইজ দ্য ক্যাটায়ন, কেম ফ্রম বেস, অ্যান্ড অ্যাসিড থেকে অ্যানায়ন আসবে, Cl মাইনাস ইজ দ্য অ্যানায়ন হুইচ কেম ফ্রম অ্যাসিড। তাহলে যে সল্টটা তৈরি হলো আমাদের কাছে NH4Cl, হোয়াট ডাজ গেট ফর্ম? NH4Cl। এইটা হচ্ছে আমাদের কাছে একটা সল্ট যার পিএইচ কি হবে? লেস দেন 7 হবে, লেস দেন 7 হবে। পিএইচ উইল বি লেস দেন 7। কেন লেস দেন 7 হবে? কারণ এখানে অ্যাসিডটা যেটা ইউজ করেছি সেটা স্ট্রং, আর বেস যেটা ইউজ করেছি সেটা হচ্ছে উইক।
যেহেতু অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড ইউজ করেছি, তাহলে এর যে এই সল্টটা যেটা তৈরি হবে তার যে পিএইচ হবে সেটা অ্যাসিডিক পিএইচ হবে, মানে লেস দেন যদি 7 হয় তখনই তো পিএইচটা অ্যাসিডিক হয়। তো এই সল্টটাকে আমরা কি বলতে পারি? দিস সল্ট ইজ অ্যাসিডিক সল্ট, দিস সল্ট ইজ অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্ট কারা? অ্যাসিডিক সল্ট হচ্ছে তারা যারা স্ট্রং অ্যাসিড এবং উইক বেস থেকে তৈরি হয়, যেসব সল্ট তাদেরকে আমরা কি বলি? অ্যাসিডিক সল্ট। আর অ্যাসিডিক সল্টের পিএইচ যেটা হয় সেটা হচ্ছে লেস দেন 7। নেক্সট আরেকটা কন্ডিশন হতে পারে যেখানে একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস রিয়াক্ট করছে, একটা উইক অ্যাসিড WA একটা স্ট্রং বেস SB রিয়াক্ট করছে। উইক অ্যাসিডের উদাহরণ কি জানি, এটা আশা করি সবাই, CH3 COOH। আর স্ট্রং বেসের উদাহরণ হচ্ছে NaOH। সো ক্যাটায়ন কার কাছ থেকে আসবে? NaOH এর কাছ থেকে আসবে, যেটা কিনা Na। অ্যানায়ন কার কাছ থেকে আসবে? অ্যাসিডের কাছ থেকে। অ্যানায়নটা হচ্ছে CH3COO-, এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন। অ্যাসিডের মধ্যে H+ বাদ গেলে কি থাকে? H+ বাদ গেলে থাকে CH3COO-, আর ওদিকে Na+। তো যে সল্টটা তৈরি হবে, সে সল্টটা তৈরি হবে সেটা হচ্ছে NaOOCH3। এটাকে এভাবেও লেখা যেতে পারে উল্টা দিক থেকে, CH3COONA। তাহলে এর পিএইচ কত হবে? যেহেতু এখানে স্ট্রং হচ্ছে বেস, অ্যাজ দ্য বেস ইজ স্ট্রং, so the pH will be greater than 7. The pH will be greater than 7, greater than 7. তাই এদেরকে আমরা কি বলবো? বেসিক সল্ট। What are they called? They are called as basic salt. So salt may be neutral, salt may be acidic, salt may be basic, depending upon the acid and base which are being reacted to give you the salt. যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয় তাহলে নিউট্রাল সল্ট তৈরি হবে, আর যদি স্ট্রং অ্যাসিড উইক বেস হয় তাহলে অ্যাসিডিক সল্ট তৈরি হবে যার পিএইচ হবে লেস দেন 7। আর যদি উইক অ্যাসিড আর স্ট্রং বেস হয় তাহলে যে সল্ট তৈরি হবে সেটা হচ্ছে স্ট্রং বেসিক সল্ট, আর তার পিএইচ হবে গ্রেটার দেন 7। ওকে, নেক্সট পেজে আমরা পড়বো যে কমন সল্ট কী কী। কমন সল্ট আমাদের কাছে আছে, কমন সল্ট হচ্ছে NaCl, যেটা আমাদের সবার কাছে পরিচিত NaCl। তো NaCl কী কী কাজে লাগে? কমন সল্ট NaCl help us to produce NaOH, Na2CO3, NaHCO3, CaOCl2। CaOCl2 এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এর সম্বন্ধে ডিটেলস পড়বো। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, দিস ইজ সোডিয়াম কার্বনেট, দিস ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড। এই চারটে জিনিস কিন্তু আমাদের ডেইলি লাইফে খুব ইউজফুল। সো এই চারটে জিনিস তৈরি করার জন্য ইম্পর্টেন্ট র ম্যাটেরিয়াল হচ্ছে NaCl। সো কমন সল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড টু আস রাদার দ্যান উই ইট। আমরা তাকে NaCl শুধু খাওয়ার জন্য ব্যবহার করি এমনটা নয়, NaCl আরও ইউজফুল কিসের জন্য? NaOH, Na2CO3, NaHCO3, ব্লিচিং, CaOCl2, এদেরকে তৈরি করার জন্য NaCl খুব কার্যকরী। NaCl is important raw material, and NaCl is also important raw material to produce chlorine gas. ওকে, দেখো তারপরে NaCl এর ইলেকট্রোলাইসিস বলছি আমি। NaCl এর ইলেকট্রোলিসিস আমি আগের চ্যাপ্টারটাতে ইলেকট্রোলিসিসটা একটু ডিটেলসে ডিসকাস করে দিয়েছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আমি বলেছিলাম ইলেকট্রোলিসিসে কি হয় না, ইলেকট্রিসিটি ইউজ করা হয়, ডিসি কারেন্ট ইউজ করা হয়। মোর প্রপারলি যদি আমি বলতে চাই তাহলে ডাইরেক্ট কারেন্ট ডিসি। সো ডিসি সোর্স কারেন্ট ইউজ করা হয়, আর সেখানে দুটো ইলেকট্রোড থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড।
যে ক্যাটায়নগুলো মুভ করে হচ্ছে ক্যাথোডের দিকে, অ্যানায়নগুলো মুভ করে অ্যানোডের দিকে। সো ফাইনালি কি তৈরি করে, একটা গ্যাস তৈরি করবে এখানে Cl2 গ্যাস। আমি একবার ছবিটা ড্র করার চেষ্টা করছি তোমরা যাতে রিক্যাপচুলেট করতে পারো। এটা হচ্ছে একটা বিকার আছে যার মধ্যে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে এইরকম। এখানে দুটো ইলেকট্রোড আছে। cathode, what is the charge for cathode? Negative charge. Cathode have negative charge and anode have positive charge. So Cl minus is the anion which will attracted towards anode, because anode is positive in charge. So Cl minus will get attracted to anode, and from there Cl2 gas will be released. And on the other hand, Na plus is also present. Na plus is also present in the solution, and Na plus is cation positive in charge, so that will be attracted by the cathode, which is negative charge. Cathode is negative in charge, so Na plus will be attracted to cathode, I mean cation will be attracted to cathode, and such that Na atom will be deposited. ঠিক আছে, তো দেখো এখানে সলিউশন মানে রিয়াকশনগুলো দেয়া আছে কি, এই যে অ্যাকোয়াস সলিউশন অফ NaCl কে ব্রাইন সলিউশনও বলা হয়। যখন NaCl কে H2 এর প্রেজেন্সে ইলেকট্রোলিসিস করি আমরা কি কি পাই, NaOH পাই, Cl2 পাই, H2 গ্যাস পাই। আমাকে বলতে হবে Cl2 গ্যাস কোনখান থেকে রিলিজ হয় আর H2 গ্যাস রিলিজ হয় কোত্থেকে, মানে ক্যাথোড থেকে কোন গ্যাসটা রিলিজ হয়, অ্যানোড থেকে কোন গ্যাসটা রিলিজ হয়, এটা তোমরা আমাকে বলবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কম্পাউন্ড আমাদের কি, ব্লিচিং পাউডার। ঠিক আছে, ব্লিচিং পাউডারকে কিভাবে প্রডিউস করা হয়, ব্লিচিং পাউডারকে প্রডিউস করা হয় CaOH2Cl2 CaOCl2H2O। এই যে CaOCl2, দিস ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের ইউজফুলনেস নিশ্চয়ই বলার দরকার নেই, লন্ড্রিতে ইউজ হয়। ব্লিচিং পাউডার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করি। আমাদের করোনা আসার পর বিশেষ করে চারিদিকে শুধু ব্লিচিংই ছড়িয়ে যাচ্ছি আমরা সবাই। সো ব্লিচিং করোনা মোকাবেলায় কার্যকরী, এটা এক্স্যাক্টলি নয়, মানে আমি বলছি তো, মানে এটা হচ্ছে একটা ডিসইনফেক্টেন্ট আর কি, তো অনেক পোকামাকড় মাছি মশা ইত্যাদি থেকে বাঁচায়। আর নেক্সট ব্লিচিংয়ের একটা খুব ভালো ইউজফুলনেস আছে, সেটা হচ্ছে লন্ড্রি ড্রাই ওয়াশে ব্লিচিং পাউডার খুব ইউজফুল। আবার জল পরিষ্কার করতে, কুয়োর জল, যাদের বাড়িতে কুয়োর আছে তারা নিশ্চয়ই জানবে যে কুয়োতে অনেক সময় ব্লিচিং দেওয়া হয় জলটাকে পরিষ্কার করতে। জলের ট্যাঙ্কিতেও অনেক সময় ব্লিচিং দেওয়া হয় টু কিল দ্য ব্যাকটেরিয়া অর দ্য জার্মস প্রেজেন্ট ইন ওয়াটার। তো ব্লিচিং তাদেরকে কিল করে। সো ব্লিচিং হ্যাভ রিয়েলি ভেরি great importance in our life, in our daily life. So bleaching এর production এ Cl2 is useful, and that Cl2 will came from electrolysis of NaCl. So we can say NaCl is indirectly the raw material to produce bleaching powder. ঠিক আছে, ব্লিচিং এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। ব্লিচিং এর স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। ক্যালসিয়াম এখানে আছে, OCl, আরেকটা আছে Cl। দিস ইজ ক্যালসিয়াম, OCl, Cl। এটা হচ্ছে আমার ব্লিচিংয়ের স্ট্রাকচার। ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রাকচার ফর ব্লিচিং। ব্লিচিংকে যেটা কেমিক্যাল ফর্মুলাতে লেখা হচ্ছে CaOCl2, আর তার স্ট্রাকচারটা হচ্ছে এইটা, দিস ইজ ব্লিচিং। ওকে, নেক্সট হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা। বেকিং সোডার কেমিক্যাল কম্পোজিশন কি, NaHCO3 sodium bicarbonate is known as the baking soda or baking powder, which we use ইন কুকিং। যে কোনো ভাজাভাজিতে সবসময় বেকিং সোডা ইউজ করা হয়। দোকানে চপ খাই, সিঙ্গাড়া খাই, ওখানেও বেকিং সোডা ইউজ করা হয়। অ্যান্ড বেকিং সোডা ইউজ করাটা একটু মানে কোয়াইট রিজনেবল, বিকজ আমরা যে তেলে ভাজা খাই যে কোনো জিনিস, যে কোনো ক্রিস্পি জিনিস খাই আমরা, তাতে বেকিং সোডা দেওয়া থাকে। তার কারণ যাতে অ্যাসিডিটি না হয়, বিকজ বেশি তেল বা রিচ খাবার খেলে আমাদের কি হয়, শরীরে অ্যাসিডিটি হতে পারে। তো সেই অ্যাসিডিটিটা যা থেকে নিউট্রালাইজ করতে পারে, তো তার জন্য খাবারের মধ্যে অলরেডি বেকিং সোডা, যেটা কিনা বেসিক ইন নেচার, বেসিক সল্ট এটা একটা, তো এটা গিয়ে হচ্ছে অ্যাসিডকে অলরেডি নিউট্রাল করে দেয়। তো আমরা বলতে পারি যে বেকিং সোডা কী জন্য কাজে লাগে, মানে খাবারে কেন ব্যবহার করা হয়,
এই কারণে ব্যবহার করা হয়, যে যাতে যদি অ্যাসিডিটি শরীরের মধ্যে তৈরি হয়, মানে পেটের মধ্যে স্টোমাকের মধ্যে তৈরি হয়, অ্যান্ড দ্যাট ইজ ডিউ টু HCl দ্যাট ইজ সেক্রেটেড বাই আওয়ার স্টোমাক, দ্যাট উই নো অ্যাজ ওয়েল বিকজ ইন প্রিভিয়াস ভিডিও আই হ্যাভ সেড। তো HCl থেকে যে অ্যাসিডিটিটা ক্রিয়েট হয়, সেই অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করার জন্য বেকিং সোডা অলরেডি খাবারের মধ্যে ইউজ করা হয়। সো দিস হ্যাজ কোয়াইট ইম্পর্টেন্স ইন আওয়ার ডেলি ফুড হ্যাবিট। তো এই একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড বেকিং সোডা, একে যদি তৈরি করতে হয় তাহলে আমরা কি ইউজ করছি? Look at the initial reactant, which is the raw material NaCl. So our common salt NaCl is also useful in preparing baking soda or baking powder, right? এই রিয়াকশনগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রত্যেকের নাম কোনটা, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। জল তো জানোই, এটার নাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড, প্রত্যেকটার নাম অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো বেকিং পাউডার কি করে। বেকিং পাউডার কি করে, কিভাবে আমাদের শরীরে অ্যাসিডিটিকে হচ্ছে কিল করে বা অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করে। ধরো আমাদের কাছে HCl আছে স্টোমাকে, বেকিং পাউডার গেছে, বেকিং পাউডার H প্লাসের সাথে রিয়াক্ট করে কি তৈরি করবে? CO2 গ্যাস, H2O আর সোডিয়াম সল্ট অফ অ্যাসিড। তো যেটা CO2 তৈরি করবে, H2O তৈরি করবে, সবটাই আমাদের শরীরের মধ্যে অলরেডি আছে, তাই না? CO2কে আমরা ডাইজেস্ট, মানে CO2কে তো নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বার করে দিলাম। জলকে তো আমরা ডাইজেস্ট করতে পারি, জল তো আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়। আর যেটা সোডিয়াম সল্ট আছে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে, আমাদের শরীর থেকে এক্সক্রিট হয়ে যায়। বাকি এই যে H+ যেটা এক্সট্রা অ্যাসিডিটি ছিল, তাহলে সেটাকে ন্যাচুরালি কিল করতে পারলো বা নিউট্রালাইজ করতে পারলো কি বেকিং সোডা। তো সেটা তার মেকানিজম, যে হাউ বেকিং সোডা নিউট্রালাইজেস দ্য অ্যাসিড ইন আওয়ার স্টোমাক। তো এইভাবে এই রিয়াকশন, এটা হচ্ছে তার নিউট্রালাইজেশন রিয়াকশন, ঠিক আছে? এই যে এই রিয়াকশনটা, ওকে। এরপরে আছে ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Na2CO3.10H2O, এটা হচ্ছে ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার কেমিক্যাল ফর্মুলাটা কি? এইটা। ওয়াশিং সোডা মানে সার্ফ এক্সেল, যেটা আমরা ইউজ করি জামা কাপড় কাচার সময়। তো যেটা আমরা ইউজ করি জামা কাপড় কাচার সময়, সেটাতে দেখি যে সেটা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে। ক্রিস্টাল স্ট্রাকচার আমি মানে বলেছি, ক্রিস্টাল স্ট্রাকচার মানে একটা রেগুলার শেপ, রেগুলার সাইজ আছে। যদিও তা ওই যে স্ট্রাকচারটা, সার্ফ এক্সেলের যে স্ট্রাকচারটা, সেটা কিউব স্ট্রাকচার নয়, রাউন্ড স্ট্রাকচার বা স্ফেরিক্যাল স্ট্রাকচার, বাট ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ ক্রিস্টাল বিকজ দ্য শেপ অফ অল দ্য সার্ফ পার্টিকেলস, সার্ফ এক্সেল পার্টিকেলস বা ডিটারজেন্ট পার্টিকেলস বলতে পারে, প্রত্যেকের যে শেপটা আছে সেটা হচ্ছে একটা রেগুলার শেপ। সেই রেগুলার শেপের জন্য একে আমরা কি কনসিডার করতে পারি? ক্রিস্টাল স্ট্রাকচার কনসিডার করতে পারি। তো তার ফর্মুলাটা কি? Na2CO3.10H2O। তো এটা কিভাবে প্রডিউস করা হয়? NaHCO3, যাকে হিট করলে Na2CO3 তৈরি হয়। সেই Na2CO3কে যখন আবার 10 মলিকিউলস অফ ওয়াটারের সাথে রিয়াক্ট করায়, তখন এই ক্রিস্টালটা পাই, Na2 মানে সার্ফ এক্সেল বা সার্ফের গুঁড়ি পাই। তার সাথে অন্য কিছু মিশানো থাকে, যেমন তোমার হচ্ছে পারফিউম এজেন্ট, যেটা মানে ডিফারেন্ট রিয়েজেন্ট, মানে ডিফারেন্ট ডিটারজেন্টের স্মেল আলাদা হয় না, তো স্মেল কিছু করার জন্য দেয়া থাকে। তো বেসিক যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে Na2CO3.10H2, এটাই হচ্ছে আমাদের ওয়াশিং সোডা। মেন কম্পাউন্ড হচ্ছে এইটা। এরপরে তার সাথে আরও অনেক কিছু দেয়া থাকে, তো সেটা পরের কথা। কিন্তু মেন কম্পোনেন্ট যেটা ওয়াশিং সোডা, সেটা হচ্ছে মেন কেমিক্যাল এইটা। এই কেমিক্যালটা তৈরি করতে কি লাগে? NaHCO3। আর NaHCO3 কোত্থেকে তৈরি হয়? NaCl থেকে তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে NaCl ইজ ইনডাইরেক্টলি হেল্পিং টু প্রডিউস ওয়াশিং সোডা। তাহলে NaCl যেটা আমাদের কমন সল্ট, সেটা ওয়াশিং সোডা প্রডিউস করতেও কাজে লাগছে, ঠিক আছে? তো এবার দেখো ক্রিস্টাল যে কথাটা পড়লাম, ক্রিস্টাল কথাটার মানে কি সেটা পড়বো, ঠিক আছে? দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে, এ সলিড ম্যাটেরিয়াল হুজ কনস্টিটিউয়েন্টস মানে যা দিয়ে তৈরি হয়, সাচ এজ অ্যাটম, মলিকিউল আর আয়ন্স। এই তিনটা জিনিস দিয়েই তো সলিড ম্যাটেরিয়াল তৈরি হতে পারে। তো they are arranged in a highly ordered microscopic structure forming a crystal lattice that extend in all direction. ক্রিস্টাল স্ট্রাকচার মানে বোঝায় যে একটা সলিড স্ট্রাকচার, যেটার কিনা একটা রেগুলার শেপ আছে এবং যেটা কিনা এক্সটেন্ড করে এভরি ডাইরেকশনে এক্সটেন্ড করে। মানে একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আছে। সাপোজ একটা ক্রিস্টাল হচ্ছে এইটা, দিস ইজ এ কিউব, এটা মাইক্রোস্কোপিক কিউব,
যেটা আমরা চোখে দেখতে পাবো না। যেমন একটা সুগার ক্রিস্টালকে যদি ধরি, সেটা অনেকটা বড়। একটা সুগার ক্রিস্টালের মধ্যে এইটাকে একটা বলছি আমরা ইউনিট সেল। এটাকে কি বলছি আমরা? ইউনিট সেল। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিতে পারি ভালো। বাড়ি তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়। তো ইটটা যেটা, সেটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক। ওই ব্লকটাকে চারিদিকে সাজিয়ে 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 আমরা বাড়ি তৈরি করি। তো টোটাল যে বাড়িটা আছে, দ্যাট ইজ আওয়ার ক্রিস্টাল সলিড, টোটাল বাড়িটা। আর ইটটা যেটা, সেটা হচ্ছে আমাদের ইউনিট সেল। ইটটাকে কি আমরা দেখতে পাবো? যদি আমরা ইয়ের সাথে পুরো ঘরটার সাথে কম্পেয়ার করি, তাহলে ইটের সাইজটা অতি নগণ্য একটা সাইজ, তাই তো? সিমিলার ওয়েতে মাইক্রোস্কোপিক রেঞ্জে যে ইউনিট সেলটা আছে, এই ছোট্ট বক্সটা, ছোট্ট কিউবটা, দ্যাট কিউব ইজ লাইক ব্রিক ইন ইউর হাউস। এটা একটা ইটের মতো তোমাদের বাড়িতে যেটা আছে। তো টোটাল বাড়ির ভলিউমের সাথে কিন্তু একটা ইটের ভলিউম খুবই সামান্য, তার কাছে তুচ্ছ। তো সেরকম এই ইউনিট সেলটা হচ্ছে মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার। আর এই মাইক্রোস্কোপিক স্ট্রাকচারকে যখন 3 ডাইমেনশনালে প্রত্যেকটা দিকে ইনক্রিজ করতে থাকবো, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, ব্যাক সাইডে, আপ সাইডে, এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে, অল পসিবল ডাইরেকশানে, হোয়েন উই মাল্টিপ্লাই দ্যাট ব্রিক, মানে দ্যাট ইউনিট সেল, ওই ইউনিট সেলটাকে যখন আমি মাল্টিপ্লাই করব, মানে আরও অনেকগুলো ইউনিট সেলকে একইভাবে 3 ডাইমেনশনাল স্পেসে আমি সাজাতে থাকবো, তাহলে আমি আলটিমেটলি একটা কী পাবো? একটা ক্রিস্টাল পাবো। তা ক্রিস্টালের একটা রেগুলার শেপ থাকে। আমি ক্রিস্টাল মানে এটাই বুঝে রাখো যে ক্রিস্টাল ইজ এ সলিড সাবস্টেন্স দ্যাট হ্যাজ এ রেগুলার স্ট্রাকচার ফ্রম মাইক্রোস্কোপিক রেঞ্জ, মানে খুব মাইক্রোস্কোপিক রেঞ্জ থেকেই তার একটা রেগুলার শেপ থাকে, রেগুলার সাইজ থাকে, ঠিক আছে? এটাকে আমরা ক্রিস্টাল বলি। ক্রিস্টালের এক্সাম্পল যেমন হচ্ছে, ধরো কি বলবো, সুগার ক্রিস্টাল, চিনি হচ্ছে একটা এক্সাম্পল ক্রিস্টালের, বেস্ট এক্সাম্পল হোয়াট উই হ্যাভ সি ইন আওয়ার নেকেড আইস, সেটা হচ্ছে ইয়ে চিনি, সুগার ক্রিস্টাল, ঠিক আছে? প্রত্যেকটা সুগার মানে চিনির দানা দেখবে একই শেপের হয়, রেগুলার শেপের হয়, একদম ফাইন শেপের হয়, প্রত্যেকটাই কিউব স্টেটের হয়, কিউব মানে সাইজের হয়, কিউব শেপের হয়। তো এটাই বলতে চাইছি যে ক্রিস্টাল হচ্ছে এই জিনিসটা। ওকে, এবারে ক্রিস্টাল তো আমরা দেখলাম, সে তো সবই বুঝলাম যে ক্রিস্টাল একটা সলিড স্ট্রাকচার ও মুক্ত সুখ হ্যান ত্যান। কিন্তু আগের ছবিটাতে আমরা যেটা দেখলাম একটা ইন্টারেস্টিং জিনিস, যে এখানে জল আছে, এবং এইটা মনে রাখতে হবে যে Na2CO3 is not a crystal, but when Na2CO3 reacted with 10 molecules of H2O, then it forms Na2CO3.10H2 and that is crystal. তাহলে ক্রিস্টাল একটা সলিড পার্টিকেল, যেটা তৈরি করতে কখনো কখনো ওয়াটার পার্টিকেলসও হেল্পফুল হতে পারে। তাহলে এখানে যে ক্রিস্টাল স্ট্রাকচারটা তৈরি করেছে ওয়াশিং সোডা, যে ক্রিস্টাল স্ট্রাকচারটা তৈরি করেছে এইটা, তাতে কে কে উপস্থিত আছে? Na2CO3 তো আছেই আছে, তার সাথে 10H2O আছে। সে এই যে ওয়াটারগুলো, যেগুলো ক্রিস্টাল তৈরি করতে সাহায্য করছে, এই ওয়াটারগুলোকে আমরা কি বলি? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে দ্য ওয়াটার মলিকিউল বাই দ্য হেল্প অফ হুইচ এ ক্রিস্টাল ইজ ফর্মড অর দ্য রেগুলার স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল ফর্মড, দ্যাট ওয়াটার পার্টিকেলস আর কল্ড ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলে এদের। এটাই নেক্সট টপিক ছিল, যেটা বলে দিলাম যে ক্রিস্টাল কন্টেন্স ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওয়াটার মলিকিউলস হুইচ হেল্প দ্য সল্ট টু গেট রেগুলার স্ট্রাকচার বাট ডু নট মেক ইট ওয়েট। এটাও মনে রাখতে হবে যে এই যে জলটা আছে, সার্ফ এক্সেল তো আমরা জানি যে জলে দিলে গুলে যায়, কিন্তু সেই সার্ফ এক্সেলে অলরেডি জল আছে। এই যে জলটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এটা কিন্তু সল্টটাকে ওয়েট করে না, ভিজিয়ে দেয় না, ঠিক আছে? দ্যাট ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ডু নট মেক দ্য ক্রিস্টাল ওয়েট, তাকে ভিজিয়ে দেয় না, বরঞ্চ তাকে একটা রেগুলার শেপ সাপ্লাই করে। ওর থেকে বেশি জল যদি হয়ে যায়, ওর থেকে যদি বেশি ওয়াটার মলিকিউলস তুমি দাও, তখন সেটা হতে পারে যে ভিজে যাবে, ওয়েট হয়ে যাবে। যেমন আমাদের কাছে থাকে Na2CO3.10H2, তো যতক্ষণ এটা আছে ভিজে ভিজে ভাব থাকছে না, কিন্তু একটু ময়েশ্চারে, সার্ফ এক্সেলটাকে একটু ময়েশ্চারে ছেড়ে দাও, কী হবে? ময়েশ্চারে যে H2O পার্টিকেলসগুলো আছে সেগুলো আবার এর সাথে বন্ড করবে। সো এই যে এক্সট্রা H2O, এটা সার্ফের যে মানে ডিটারজেন্টের যে ক্রিস্টালটা আছে, ওয়াশিং সোডাকে
কি করতে পারে, ভিজিয়ে দিতে পারে। ইট ক্যান মেক ইট ওয়েট। বাট এই যে 10 জন আছে H2, এরা কিন্তু কখনোই ভিজিয়ে দিবে না, বা ইট ডাজ নট মেক ইট ওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। নেক্সট, এরপরে খুব ইম্পর্ট্যান্ট যেটা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে জিপসাম। এটা হচ্ছে জিপসামের ফর্মুলা, ক্যালসিয়াম সালফেট ডট 2H2। মানে এটা হচ্ছে একটা ক্রিস্টাল যেখানে ক্যালসিয়াম সালফেট আছে আর দুটো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন 2H2O, এরা মিলে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করেছে যেটার নাম হচ্ছে জিপসাম। তো জিপসাম হচ্ছে একটা পাথর, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেটের। তো এই জিপসামকে যখন 373 কেলভিনে আমরা হিট করব, কি পাবো, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের কাজ নিশ্চয়ই দেখেছো স্কুলে, বা ব্যান্ডেজ করার সময় হাত হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে ব্যান্ডেজ করার সময় ডাক্তাররা যে সাদা রঙের প্লাস্টারটা ইউজ করে, সেই প্লাস্টারটা কিন্তু প্লাস্টার অফ প্যারিস। তো প্লাস্টার অফ প্যারিস কি বলছে, দুটো H2O ছিল, সেই দুটো H2O থেকে 1.5টা H2O যদি চলে যায় তাহলে থেকে যায় কি হাফ H2O। তাহলে CaSO4 ডট হাফ H2O, এটা হচ্ছে প্লাস্টার প্যারিস। তাহলে যখন আমরা জিপসামকে 373 কেলভিনে হিট করব, তখন আমরা প্লাস্টার অফ প্যারিস পাবো। এই প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এইটা। আবার প্লাস্টার অফ প্যারিসকে যদি আমরা ময়েশ্চারের প্রেজেন্সে রেখে দিই বা যদি জল দিয়ে দিই তাকে, তাহলে সেটা আবার ফিরে জিপসাম হয়ে যাবে। আর প্লাস্টার অফ প্যারিসটা হচ্ছে পাউডার ইন স্ট্রাকচার, ঠিক আছে, গুঁড়ো গুঁড়ো। দেখেছো নিশ্চয়ই প্লাস্টার অফ প্যারিস, গুঁড়ো গুঁড়ো থাকে, তাকে জল দিয়ে যে শেপ দিবে সেই শেপে সেটা স্ট্রং হয়ে যায়। তার মানে জল যখন দিয়ে দিচ্ছ সেটা আবার জিপসামে কনভার্ট হয়ে যাচ্ছে। আর জিপসাম যেটা একটা রক লাইক স্ট্রাকচার, পাথুরে স্ট্রাকচার। সো এটাই হচ্ছে বিষয় আর কি, যে জিপসামকে যখন তুমি হিট করবে প্লাস্টার অফ প্যারিস তৈরি হবে। প্লাস্টার অফ প্যারিসকে যখন আবার তুমি ওয়াটার প্রোভাইড করবে, তখন সেটা আবার হার্ড স্ট্রাকচার জিপসামে, যে স্ট্রাকচারটা তুমি প্রোভাইড করবে সেই স্ট্রাকচারে সেটা স্ট্রং হয়ে যাবে, তাই তো? তাহলে ব্যান্ডেজ করার সময় যে স্ট্রাকচারটা দেয় ডাক্তার, ওই স্ট্রাকচারটাতে থাকে। ফলে কি হয়, আস্তে আস্তে হাড়টা, বোন যেটা, সেই বোনটা আবার তার অরিজিনাল পজিশনে সেট হয়ে যায়। ও যাতে ওই অরিজিনাল পজিশনে সেট হয়ে যায়, ওই জন্যই ওটাকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ওরকমভাবে বাঁধা থাকে, সো দ্যাট দ্য বোন কুড রিগেইন ইটস অরিজিনাল শেপ। তো এটা ছিল এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, এক্সারসাইজেও বোধহয় এই কোশ্চেনটা আছে, যে CaSO4 ডট হাফ H2O মানেটা কি? মানে ওখানে কি হাফ H2O, মানে হাফ অফ H2O মলিকিউল ইজ প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার বা ক্রিস্টাল, ওরকম নয়। আসল ব্যাপারটা হচ্ছে এখানে কীরকম, এখানে হচ্ছে দুজন 2 CaSO4 শেয়ার 1 H2O। তার মানে একটা H2Oকে দুজন CaSO4 শেয়ার করছে, এই জন্য এটাকে হাফ লেখা হয়েছে। অ্যাকচুয়ালি হাফ ওয়াটার তো এক্সিস্টই করে না, তাই না? একটা জল ওয়াটার মলিকিউল হচ্ছে এরকম HOH, এটা তো ওয়াটার মলিকিউল। তো এর আবার হাফ কীরকম হবে? হাফ তো এর হয় না। সো CaSO4 ডট হাফ H2O, হোয়াট ডাজ ইট মিন? এটা মিন করে যে 2 molecules of calcium sulfate CaSO4 share 1 molecule of water, তাই তো? এটাই মিন করে। ঠিক আছে, এক্সারসাইজটা করো, নিজেরাই করো। টাইম লিমিট যেটা আছে তোমার, কত তারিখের মধ্যে আছে, কত তারিখ আজকে 25, আপলোড হবে ভিডিওটা 26 সকালে। তোমরা দেখবে হয়তো 26, 27, 28, 28-এর মধ্যে আই থিঙ্ক তোমরা এক্সারসাইজ করে দিয়ে দাও। 28 নাইটের মধ্যে, 28 তারিখ রাত্রের মধ্যে তোমরা আমাকে এই চ্যাপ্টারের ইনটেক্সট যা আছে, যারা যারা করনি, যেমন কয়েকজন করেছে বোধহয়, আর ওরা অন্তরা, আর কে করেছে, নিশা করেছে বোধহয়, জুয়েল করেছে বোধহয়, আর কে ওই মেয়েগুলোই করেছে, ছেলেদের মধ্যে কে পলাশ করেছে, আর কেউ করেনি বোধহয়। তো যারা যারা করনি ইনটেক্সট, তারা ইনটেক্সটাও করে দিয়ে দাও আর এক্সারসাইজটাও করে ফেলো। এই চ্যাপ্টারটা হয়ে গেলে পরের মাসে আমি আশা করছি সিলেবাসটা শেষ করে দিতে পারবো। তারপরে তোমাদের স্কুল খুলুক না খুলুক, প্র্যাকটিস করতে থাকবো তারপরে, ঠিক আছে? তো এটা সবাই কমপ্লিট করে 28 তারিখের মধ্যে দাও। বিশেষ করে ওই কী নাম, দীপস্মিতা, ও তো কোনো রেসপন্সই করে না, ঠিক আছে? যদি দেখে থাকো ভিডিও, তাহলে অবশ্যই 28 তারিখের মধ্যে পাঠাও অ্যান্সার।